প্রথমেই সালাম জানাচ্ছি আমাদের বঙ্গমাতা ও আমাদের শিক্ষামন্ত্রী এবং দেশনেত্রী এবং প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি আমাদের হ্যানচর কলেজের মধ্যমণি আইকন অফ পিচ জনাব অধ্যক্ষ সাহেব, এবং শুভেচ্ছা রইল দেশে বিদেশে সেটের সামনে বসা অসংখ্য ছাত্রছাত্রী ও ভিউয়ার্সদের প্রতি। তো আমরা যেহেতু মুসলমান হিসাবে পবিত্র কোরআন আমাদেরকে যে প্রেসক্রিপশন দিয়েছেন যে কখনো কোনো প্রশ্ন যদি পত্র হাতে পাওয়া যায় পরীক্ষার হলে, তাহলে আমাদের প্রশ্নটা আগে পড়ে বুঝতে হবে, বোঝার পরে আমাদেরকে উত্তর লিখতে হবে। তবে কোরআন থেকে আমি একটু প্রেসক্রিপশন দিচ্ছি আপনাদেরকে, যে দোয়া পড়লে জেহেন খুলে যায় বা ব্রেন খুলে যায়। এটা শতভাগ সায়েন্টিফিক প্রমাণিত যে কেউ যদি ইখলাসের সহিত দুরূদ শরীফ পড়ে এবং এই দোয়া পড়ে পরীক্ষা আরম্ভ করে, তাহলে পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনাই খুব বেশি। দোয়া হচ্ছে শুরুতেই ইকরা করো বিসমি রব্বিকাল্লাযী খলাক, বিসমি রব্বিকাল্লাযী তোমার প্রভুর নামে, আল্লাযী খলাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী আল্লামা বিল কলম যিনি কলম দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মানুষকে যিনি শিক্ষা দিয়েছেন, মা লাম ইয়ালাম যা সে জানতো না। অর্থাৎ মহান রব্বুল আলামিন তার জ্ঞানের 99 ভাগ তার কাছে রেখে দিয়েছেন এবং মাত্র 1 ভাগ দিয়েছেন তার মানব কুলে জিবরাইল আমিনের মাধ্যমে, মহানবীর মাধ্যমে, আদম হাওয়ার মাধ্যমে, যে জ্ঞান দিয়ে আজকে আমরা নাসা থেকে রকেট উৎক্ষেপণ করে মহাকাশে যাই, মঙ্গলে গবেষণা করি এবং সমুদ্রের তলদেশে ডুবুরিরা পর্যন্ত সিন্ধু শেষে মুক্তা আনতে সক্ষম। এই 1 ভাগ জ্ঞান দিয়ে আমরা এত কিছু আবিষ্কার করেছি। তাই জ্ঞানের অহংকার শুধুমাত্র আল্লাহই করতে পারেন, কোনো বান্দা করতে পারেন না। তাই আরেকটি দোয়া আমাদেরকে শেখানো হয়েছে পবিত্র কালামুল্লাহর মাধ্যমে, হাদিসের মাধ্যমে, সেটা হচ্ছে রব্বি আসসির, রব্বি হে আমার প্রভু, আসসির তুমি সহজ করো, ওয়ালা তুয়াসসির তুমি কঠিন করো না, আতাম্মিম আলাইনা বিল খায়র আমাকে যেই ইলম দান করেছো সেটাকে যেন আমি উত্তম এবং কল্যাণ কাজে ব্যবহার করতে পারি। রব্বি শহলি হে আমার প্রভু, শহলি প্রশস্ত করে দাও চদ্রি আমার বক্ষকে, ওয়াসসিরলি এবং সহজ করে দাও আমরি তুমি যেটা আমাকে আদিষ্ট করেছো পড়ার জন্য, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি এবং আমার জিহ্বাকে কখনো কঠিনতা করো না যার মাধ্যমে আমি পড়তে পারবো না, ইয়াফকাহু কওলি আমাকে সহজ করে দাও আমার কথাবার্তা, আমার পড়াশোনাকে সহজ করে দাও, আমার জিহ্বাকে তুমি হালকা করে দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি হে আমার প্রভু, জিদনি আমাকে বাড়িয়ে দাও, ইলমা আমার জ্ঞানসমূহকে, আমার নলেজসমূহকে, যাতে করে আমি গবেষণা করে ভালো লিখতে পারি। ছাত্রছাত্রীরা, তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা এই দোয়াটি পড়েই পরীক্ষার হলে যাবা, প্রশ্ন বুঝবা এবং বুঝেই উত্তর করবা। পড়াশোনার টেবিলে বসার সময়ও এই দোয়াটি তোমরা পড়ে উজুর সহিত যদি পড়ো তাহলে তোমাদের জেহান খুলে যাবে। তো কথা না বাড়িয়ে আমি সামনে আমার ক্লাসের দিকে এগোচ্ছি। আজকের যে ক্লাস, সেই ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আমি বোর্ডে লিখেছি তোমাদের জন্য। এই প্রশ্নটি বোর্ড পরীক্ষায় 99% কমন করার সম্ভাবনা বিভিন্ন সাজেশন রিসার্চ করে আমি দেখেছি। প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো, যেটা 99% টেস্ট পরীক্ষায় এসেছে। তিতুমির কলেজ, ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষে এবং অনার্স চতুর্থ বর্ষে এই প্রশ্নটি 2014 এবং 16-18 এই বিগত সালে এসেছে। তো এটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা অবশ্যই ভালো লিখতে পারবে আশা করি। তো প্রথমেই যে কোনো প্রশ্ন লিখতে হলে লিখতে হয় তার ভূমিকা, সূচনা, প্রবর্তন, পরিচয়
মুখবন্ধন এবং উপস্থাপনা সূত্রপাত। যদি আমরা কথাগুলো ইংরেজিতে রিপিট করি তাহলে তারা ইন্ট্রোডাকশন, প্রিম্বেল, বিগিনিং, ওপেনিং এই ধরনের প্রতিশব্দ বা সিনোনিম ইউজ করতে হবে। তোমরা যাই ইউজ করো না কেন, অর্থাৎ ভূমিকা লিখলে শুধু ভূমিকার সাথে অল্টারনেট দিয়ে অবলিক দিয়ে ইন্ট্রোডাকশন লিখতে পারো বা প্রিম্বেল লিখতে পারো, কিন্তু একসাথে 2-3টা যদি লিখে ফেলো তাহলে কিন্তু এটা সৌন্দর্য নষ্ট হবে, পুরো চিন্তায় হয়ে যাবে, এটা করা যাবে। তো আজকের প্রশ্নের অবতারণা হচ্ছে জিওগ্রাফিক্যাল কম্পোজিশন অ্যান্ড ফিচার্স নিয়ে। এরপরে আসছে হলো ভূপ্রকৃতি, বাংলাদেশ বা এই বদ্বীপের সৃষ্টি কিভাবে হয়েছে এই নিয়ে আলোচনা, অ্যাটেন্ডেন্স, ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য কি, ইতিহাসবিদ বা ভূবিজ্ঞানীদের মতে কি ধরনের আলোচনা করা হয়েছে যুগ নিয়ে। নাম্বার 1 টারশিয়ারি যুগ, নাম্বার 2 প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, বিস্তৃত পরিমাটির সমতল ভূমি বা প্লাবন ভূমি, প্রত্যেকটির শ্রেণীবিন্যাস। এরপরে আসছে খ উত্তর উত্তর পূর্বের পাহাড়, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরে সিলেট অঞ্চল নিয়ে গঠিত যে 246 মিটার গড় উচ্চতায় পাহাড়ি আলোচনা হবে। এরপরে আসবে বরেন্দ্রভূমি ও দিনাজপুর, রাজশাহী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট ও রংপুর নিয়ে বরেন্দ্রভূমির যে আয়তন 3600 বর্গ মাইল এই নিয়ে আলোচনা করা হবে ধারাবাহিকভাবে। এরপরে মধুপুর, ভাওয়ালগড়, প্রাচীন ব্রহ্মপুত্র হতে বুড়িগঙ্গা নদী বিস্তৃত, যেটার উচ্চতা 200 ফুট, যেটা বাওয়াল গড় নামে পরিচিত, যেটা বর্গ মাইল হচ্ছে 16,000, এগুলি আলোচনা করা হবে। এরপরে আসতেছে ধারাবাহিকভাবে লালমাই পাহাড়, এটি কুমিল্লার লালমাই থেকে ময়নামতি পর্যন্ত, আয়তন 34 বর্গ কিলোমিটার, এই পাহাড়ের উচ্চতা 21 মিলিমিটার পর্যন্ত, এটা নিয়ে আলোচনা করা হবে। এরপরে আসবে উপসংহার আল-হাসিল ইন আন-নিহায়া আল-বিদায়া বা শেষ কথা। তো সুপ্রিয় শিক্ষার্থী, ছাত্র ভাই ও বোনেরা, একটু আলোচনা করে নেই। একটু এক্সট্রা নলেজ যদি ক্লাসে না হয় তাহলে ক্লাস ভালো লাগে না, প্রাণবন্ত হয় না। গতানুগতিক ক্লাস না নিই, একটু অন্যরকম স্বাদে ভিন্ন আঙ্গিকে তোমাদেরকে ক্লাসটি উপহার দেওয়ার চেষ্টা করছি। আমি বুরহানুদ্দিন, লেকচারার হামসুর কলেজ থেকে। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 50 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। আজ 29শে আগস্ট, ঐতিহাসিক ভয়াল যে কালো রাত, এই মাসেই 15ই আগস্ট ধানমন্ডি 27 নম্বরের বাড়িতে আমাদের জাতির পিতা বা বঙ্গবন্ধু মানচিত্রের পিতা বঙ্গবন্ধু 21 জন পরিবার সদস্য নিয়ে আজ কবরে শাহাদাত বরণ করেছেন। তার রুহের মাগফিরাত কামনা করে একটি তথ্যসূত্রের মধ্য দিয়ে আজকের ক্লাসের অবতারণা। তথ্যসূত্র হচ্ছে মানুষের হিউম্যান যে সেন্সেশন বা অনুভূতি রয়েছে, এই যতগুলো অনুভূতি আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর অনুভূতি হলো ভালোবাসা। আর এই ভালোবাসা চিরন্তন মাতৃভূমির জন্যই হয়ে থাকে। তাই মানুষ মাত্রই ভূমির প্রতি বা ভূখণ্ডের প্রতি তার ভালোবাসা, এটা নেচার, বাই নেচার। আমরা দেখেছি এই ভূখণ্ড বা মাতৃভূমি রক্ষার জন্য 1971 সহ বিভিন্ন যুদ্ধে পাখির মতো মানুষ নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে বা ডেডিকেট করেছে, স্লাটার করেছে, যেটা এক ইউনিভার্সাল লাভেরই সিম্বল বহন করে থাকে। তাই শতকবির কবিতা গাথা, সুরকারের সুর লহরী, সাহিত্যিকের সাহিত্য নিজ মাতৃভূমি বা ভৌগোলিক অবস্থাকে নিয়ে। তাই আজ যে প্রশ্নের উত্তরটি নিয়ে এই নতুন প্রজন্ম বা প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনদের সামনে আলোচনা করব, তা হচ্ছে ইতিহাস কখনো বালির বাঁধ নয় যে সেটি সাগরের ঢেউ এসে মিশিয়ে দেবে বা গুড়িয়ে দিবে। ইতিহাস হলো সীসাডালা এক প্রাচীরের মতো, যা কখনোই ডোমিনেট করা যায় না বা দাবিয়ে রাখা যায় না। তা এক সীসাডালা প্রাচীরের মতো, যা সঠিক
তথ্য উপাত্ত নিয়ে ইতিহাসের সৃষ্টি, তেমনি এক ইতিহাস আজকের আমার বিষয় স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস। এটি একটি যুগোপযোগী সাবজেক্ট এবং সময়ের জিজ্ঞাসা। তাই ঐতিহাসিক জর্জ অরওয়েল বলেন, একটি জাতিকে ধ্বংস করার জন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিলেবাস থেকে তার সঠিক ইতিহাসটাকে বিকৃত করাই যথেষ্ট, যেটা বা গোপন করাই যথেষ্ট, যেটা যুগে যুগে প্রতিক্রিয়াশীল চক্ররা সিন্ডিকেটের মাধ্যমে ইতিহাসকে বিক্রি করে গিয়েছেন। তাই ভূমিকা একটু কথা বলবো। ভূমিকা যখন তোমরা লিখবা, ভূমিকার মধ্যে একটু ছন্দ, একটু কবিতা যদি লিখতে পারো, তাহলে এক্সামিনার তোমার লেখার প্রেমে পড়ে গিয়ে তোমাকে অধিক নম্বর দিবে। ভূমিকায় তোমরা লিখতে পারো যে কোনো ছন্দ, যেমন ছোট্ট 2 লাইনে, ভূপ্রকৃতির ভাঙা গড়ার খেলা সে তো এক হিকমতময়, সবে মিলে তার থেকে লঘু শিক্ষা, দূর হবে মানব জীবনের সকল দুঃখ উভয়। তাই তো কবি বলেন, নদীর কুল ভাঙেন অকুল ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। অর্থাৎ ভাঙাগড়ার খেলায় এই বাংলাদেশের সৃষ্টি, এই বদ্বীপের সৃষ্টি। তা নিয়ে কথা বলবার পূর্বে একটু মোটিভেশনাল কথাবার্তা বলে নেই। ছাত্রছাত্রীদের মধ্যে যেন একটা অনুপ্রেরণা বা স্পিরিট জাগে পড়ালেখার জন্য। বাচ্চা তার বাবাকে জিজ্ঞেস করতেছেন যে, বাবা, বেলুন বিক্রেতাকে একটু জিজ্ঞেস করেন, আমি তো এই মাত্র একটি হলুদ বেলুন ক্রয় করলাম, এখন আমার হলুদ বেলুনটি আকাশে উড়ে চলে গিয়েছে, এখন আমার একটি কালো বেলুন পছন্দ হয়েছে, সেটি কি আকাশে উড়বে? বাচ্চার বাবা প্রশ্ন শুনে, ছোট্ট 5 বছরের বাচ্চার প্রশ্ন শুনে ভড়কে গেলেন, ঠান্ডার হয়ে গেলেন, স্পিল বাউন্ড হয়ে গেলেন। এই কি আজব প্রশ্ন, এর উত্তর তো আমার কাছে জানা নাই। বাচ্চার বাবা ছুটে চলে গেলেন বাচ্চাকে নিয়ে সেই হেমিলনের বাসিওয়ালার মতো বেলুনওয়ালার কাছে গিয়ে জিজ্ঞেস করতেছেন, এই আমার ছেলে তো তোমার কালো বেলুন পছন্দ করেছে, সেটি কি আকাশে উড়বে? বেলুনওয়ালা বেলুন সম্পর্কে অনেক কিছুই জানেন। সে হাসি দিয়ে বললেন যে, আপনি তো বাচ্চার বাবা, প্রশ্নটি তো বাচ্চার মতোই করলেন। বেলুন কি কখনো সাদা, কালো, লাল, নীল, গোলাপের উপরে ডিপেন্ড করে উড়াটা? কখনোই নয়। বেলুন উড়ে সর্বদাই তার ভিতরে যেই দাহ বস্তুটি রয়েছে, ফিজিক্সের ভাষায় যেই পদার্থটি রয়েছে, তার উপর ডিপেন্ড করেই বেলুনটি আকাশে উড়ে। বেলুন কখনো লাল, নীল, গোলাপি, সাদা এবং কালোর উপরে ডিপেন্ড করে বেলুন কখনো উড়ে না। তো সম্মানিত ভিউয়ার্স ও ডিয়ার লিসেনার ও স্টুডেন্টরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে মানুষের মধ্যে যে লেটেন্ট ট্যালেন্ট, সুপ্ত মেধা বা প্রতিভাটি রয়েছে, সেটার মাধ্যমে মানুষ ভালো একটি প্রিন্সিপালের চেয়ারে বসে, কেউ ডিসির চেয়ারে বসে, আবার কেউ পিয়নের চেয়ারে বসে। অর্থাৎ মানুষের মধ্যে যে যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতায় মানুষকে এগিয়ে নেয়। নাথিং টু হাইড, মানে লম্বা কোনো ঘটনা নয়। নাথিং টু টেল, নাথিং টু হাইড, অর্থাৎ উঁচা কোনো ঘটনা নয়, অর্থাৎ লম্বা, বেটে, কালো, কুৎসিত, এটা কোনো ঘটনা নয়। মানুষের মধ্যে যে প্রতিভাটি রয়েছে বারুদের মতো, সেটি মানুষকে অনেক উপরের দিকে তুলে নিয়ে যায়। তো আজকে আমাদের যেই ক্লাস, সেটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি, গঠন ও বৈশিষ্ট্য, যেটাকে ইংরেজিতে বলে জিওগ্রাফিক্যাল কম্পোজিশন অ্যান্ড ফিচার্স। প্রথমেই আমরা ব্যাখ্যা করব জিওগ্রাফি কি, হোয়াট ইজ জিওগ্রাফি। এটি হচ্ছে একটি গ্রিক ভাষা, যার মানে হচ্ছে জিও মানে হচ্ছে ভূগোল, জিওগ্রাফি মানে শব্দ হচ্ছে ভূগোলবিদ্যা বা ভূগোল। কম্পোজিশন মানে হচ্ছে উপাদান, কোনো কিছু তৈরি করতে হলে একটি কম্পোজিশন প্রয়োজন। আমি সামনে আসতেছি সে নিয়ে। ফিচার্স মানে হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য, অনেকটা ক্যারেক্টারিস্ট বলতে পারেন। তো জিওগ্রাফি কাকে বলে, প্রশ্ন যদি এরকম হয় তাহলে বলতে হবে যে ভূ মানে হচ্ছে ভূমি, জমিন বা সয়েল, যেটিকে আরবিতে আল অর্দুন, বহুবচনে আল ওয়াইদাতুন বলা হয়, যেটাকে বাংলায় বলা হয় পৃথিবী। সিনোনাইম হচ্ছে আর্থ, বা যা দ্বারা মাটিকেই বোঝানো হয়েছে, ভূমিকেই বোঝানো হয়েছে।
আর গোল মানে হচ্ছে গোলাকার বা ইনফ্লেটেবল গ্লোব যাকে বলে, যেটি দেখতে অরেঞ্জ বা কমলা লেবুর মতো অনেকটা। অর্থাৎ আমরা দূরে যদি কোনো জাহাজকে দেখতে পাই, সেই জাহাজটি যখন সঠিক বিন্দুতে আসে তখন কিন্তু আমরা বড় দেখতে পাই, কিন্তু দূরে যখন থাকে তখন এটা আমরা হারিকেনের একটা চিমনির মতোই দেখতে পাই। তো পৃথিবী যে গোলাকার, কোপার্নিকাসের মতে, গ্যালিলিওর মতে এটাই তার উদাহরণ, যে সঠিক বিন্দুতে যখন আমাদের লেন্সটা হিট করে, কর্নিয়াটা হিট করে, তখন আমরা ক্রস লিঙ্কিংয়ের মাধ্যমে সঠিকভাবে লঞ্চটি বা স্টিমারটি বা জাহাজটি আমরা বড় দেখি, কিন্তু দূরে থাকলে আমরা এটা ছোট দেখতে পাই। এটাই হচ্ছে পৃথিবী একটা গোলাকারের উৎকৃষ্ট উদাহরণ। আর কম্পোজিশন নিয়ে একটু কথা বলবো। কম্পোজিশনটা আবার কি? হোয়াট ইজ কম্পোজিশন? কোনো একটি ট্যাবলেট বা ক্যাপসুল যদি তৈরি করতে হয়, অনেক ধরনের উপাদান লাগে সেখানে। যেমন লাগবে হলো সুইটেনিং এজেন্ট অর্থাৎ মিষ্টান্ন দ্রব্য বা ডাউলেন্ট, ঘাম, ক্লোটিং, কালার। যদি কখনো আপনি ডেক্সলেন্সোপ্রাজল তৈরি করতে চান, ডিডিআর টেকনোলজি ইউজ করতে হবে, অর্থাৎ ডুয়েল ব্রিডেলস টেকনোলজি, অর্থাৎ 24 আওয়ার্সের মধ্যে একটি গ্রানুয়েল ভাঙবে, প্রোটন পাম্প ইনহিবিটর হিসাবে আপনার বডিতে কাজ করবে, HCl সিক্রেশন হবে না, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হবে না। আবার 12 ঘন্টা পরে আরেক ধরনের পিলেট বা গ্রানুয়েল ভাঙবে, যেটা সরষের দানার মতো দেখতে, সেটি আবার আপনার 12 ঘন্টা ধরে কাজ করবে, যেটি জাপানে নাম্বার 1 ব্র্যান্ড, বাংলাদেশে দ্বীপ নেচিনার মাধ্যমে আমরা ডেক্সলেন্সোপ্রাজল হিসাবে চিনি। তো এটি এক ধরনের টেকনোলজি যেটা ট্যাবলেট বা ক্যাপসুল তৈরিতে ইউজ করা হয়, এটাই হচ্ছে তার কম্পোজিশন। এভাবে আমরা দেখতে পাই এসআর, ডাইক্লোরোফেনাক এসআর, টিআর। এসআর মানে হচ্ছে সাস্টেন রিলিজ, টিআর মানে হচ্ছে টাইম রিলিজ, যেটা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, যেটা সংক্ষেপে বলা হয় NSAID ড্রাগ। এরপরে লাগবে এই প্রোডাক্টটি তৈরি করতে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অর্থাৎ কাঁচামাল বা ড্রাগ, ভেষজ। সব মিলিয়ে কিন্তু একটি ট্যাবলেট, ক্যাপসুল বা সিরাপের কম্পোজিশন আমরা বলতে পারতেছি, এবং খেলে আমরা সুস্থ হই। এভাবে যে কোনো প্রশ্ন যদি আমরা কম্পোজিশনটা শিখি, যে এই প্রশ্নটার মধ্যে কী কী উপাদান লাগবে গোল্ডেন A+ নাম্বার পেতে হলে, কিভাবে শুরু করলে, কিভাবে তথ্যসূত্র দিলে আমরা গোল্ডেন A+ পাবো, একজামিনের মুগ্ধ হয়ে আমাদেরকে সর্বোচ্চ নাম্বার দেবেন, এটা মাত্র ভালো ছাত্র মানেই সে চিন্তা করে কম্পোজিশন বের করে ফেলবে। তো আমি বলছি যে কম্পোজিশন ছাড়া কোনো কিছুই সম্ভব না। কম্পোজিশন লাগবে, যে কোনো জিনিস তৈরি করতে হলে কম্পোজিশনের বিকল্প নেই। তাই কম্পোজিশন নিয়েই যে কোনো জিনিস লিখতে হবে। আমরা জানি যে ভূপ্রকৃতির দিক থেকে এক এক দেশের মানুষের কালচার, এক এক দেশের মানুষের পোশাক আশাক, এক এক দেশের মানুষের যানবাহন এক এক রকম হয়ে থাকে। যেমন যারা এস্কিমো দেশে বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে বসবাস করে থাকেন, যার মধ্যে রয়েছে সাইবেরিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড ইত্যাদি দেশসমূহ, যে সমস্ত দেশের মানুষ আমাদের মতো বাসে যাতায়াত করতে পারে না। কারণ কি? সেখানে হিমালয়ের মতো বড় বড় বরফের পাহাড় রয়েছে, ছোটো পাহাড় রয়েছে, যেই পাহাড়ের মধ্যে দিয়ে বিভিন্ন ডাইভাররা ডাইভিং করে থাকেন, সাইকেল ডাইভিং, বিভিন্ন চাকাওয়ালা জুতা ডাইভিং করে থাকেন। তো সেখানে কেবল কার আছে, সেই কেবল কার দিয়ে অনেক উপরে, অনেক উঁচু 1500-2000 ফিট উপরে এই সাস্টেন রয়েছে, কফি হাউস আছে, কেবল তার রিমোটের মাধ্যমে চলে, 5 থেকে 600 মাইল, 1000 মাইল, 2000 মাইল চলে, সেখানে জায়গায় জায়গায় তারা কিন্তু কফি খেতে পারে। কিন্তু আমাদের দেশে সেই সিস্টেম নেই। আমাদের দেশে হচ্ছে লঞ্চ, স্টিমার, বিভিন্ন ধরনের যাতায়াত ব্যবস্থা। আর আমাদের পোশাক হালকা পরলেও আমাদের কিন্তু শীত মানায়, কিন্তু ওই দেশে ভাল্লুকের পশম দিয়ে কিন্তু পোশাক তৈরি করলেও তাদের কিন্তু শীত মানায় না। তাদের টেম্পারেচারটাকে বডি ঠিক রাখার জন্য প্রতি বছর এই হিমোগ্লোবিনে বাড়ানোর জন্য, প্লাটেলেট বাড়ানোর জন্য, প্লাজমা বৃদ্ধি করার জন্য, টেম্পারেচার বজিয়ে রাখার জন্য তারা কিন্তু ইঞ্জেকশন পুশ করে থাকেন, এবং তারা উন্নত মানের ড্রিঙ্কস খেয়ে থাকেন। খেলে তাদের শরীরটা গরম হয়। আর ওই দেশের সংস্কৃতি হচ্ছে এটা। আমাদের বাংলাদেশের সংস্কৃতির সাথে তাদের কখনো সংস্কৃতি মিলবে না। তাই প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই বোনেরা, বলার উদ্দেশ্য হচ্ছে এক এক দেশের পোশাক আশাক এক এক রকম,
এক এক দেশের মানুষের মন, মাইন্ড, চিন্তা, সংস্কৃতি এক এক রকম। অর্থাৎ কোনো দেশের সংস্কৃতির সাথে কোনো দেশের সংস্কৃতি মেলে না, এবং কোনো দেশের ভৌগোলিক প্রকৃতির সাথে কোনো দেশের ভৌগোলিক প্রকৃতি মেলে না। তাই আমি এখন আলোচনা করব বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে। ভূপ্রকৃতি বলতে মাটির গঠন বিন্যাসকে বোঝায়। পৃথিবীর উপর পৃষ্ঠের নামই হচ্ছে ভূপৃষ্ঠ, যেটাকে সয়েল বলা হয়, আর্থ বলা হয়। জাতিসংঘের যে পতাকাযুক্ত বা মুক্ত যে কোনো রাষ্ট্রের মাটি কিন্তু এক সমান নয়। কোথাও সমভূমি, কোথাও মালভূমি, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও পর্বত টিলা, কোথাও নদী সাগর ইত্যাদি নিয়ে এই ভূপ্রকৃতি গঠিত হয়েছে। মহাসাগর, খাল, বিল, ঝিল, এক দিগন্ত ইত্যাদি নিয়েই ভূপ্রকৃতি। এই জন্য প্রকৃতির এক খেলার সমাহার। তাই এই ভূখণ্ড নিয়ে বিভিন্ন মনীষীরা ভাষণ দিয়ে গেছেন। যেই ভাষণে 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধুর মুখে উচ্চারণ হয়েছে ভূখণ্ডের নিয়ে। মার্টিন লুথার কিং তার দেশ নিয়ে এই ভূখণ্ড নিয়ে আলোচনা করেছেন। তাই প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই বোনেরা, তোমরা জেনে থাকবা যে পৃথিবীর ইতিহাসে প্রায় ভাষণের দিক থেকে শ্রেষ্ঠ হয়তোবা হতে পারে 100 জন মানব। তার মধ্যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যতম। তিনি 7 মার্চের যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, তার মধ্যে বাংলাদেশের ভূখণ্ডের কথা চিন্তা করেই তিনি এই ভাষণটি দিয়েছিলেন। যেভাবে ভাষণটি দিয়েছিলেন, তার ভূখণ্ড নিয়ে মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা, আফ্রিকার নেতা। তাই মোটিভেশন হলো এমন একটি পাওয়ার বা দাহবস্তু, যেটি বারুদে ভরা চলন্ত ট্রেনের মতো একবার দিয়াশলাইয়ের খোঁচা মারলে পুরো ট্রেনটি নিমিষেই সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, যে সেটিকে কোনো অবস্থাতেই ফায়ার সার্ভিসের বা অগ্নি নির্বাপক দল কখনো রক্ষা করতে পারে না। তেমনিভাবে টাকার থেকেও কঠিন মোটিভেশন বা কনভিন্সিং পাওয়ার হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মুখের ভাষা তীরের থেকেও অনেক জঘন্য। তীরের ঘাই বা আঘাত, সার্জিক্যাল অপারেশন, অ্যান্টিবায়োটিক 1 সপ্তাহ কোর্স কমপ্লিট করলে ভালো হয়ে যায়, কিন্তু মানুষের মুখের কথার মাধ্যমে যে মনের আঘাত দেওয়া হয়, সেটি সারা জীবনও মন থেকে ওঠে না। তাই সেজন্য খেয়াল রাখতে হবে মুখের ভাষা যেন সুন্দর হয়, সাবলীল হয়, উপস্থাপনা যেন সুন্দর হয়। আমি যখন উপস্থাপনা করি তখন আমি মনে হয় যেন একজন উপস্থাপক, আর আমি যখন ক্লাসে চলে যাই, বোর্ডে চলে যাই, তখন আমি হয়ে যাই একজন লেকচারার বা একজন শিক্ষক। লেকচার এবং উপস্থাপনা দুটি ওতপ্রোতভাবে জড়িত। একজন শিক্ষক শুধুমাত্র শিক্ষক নয়, হি ইজ এ ওয়ান কাইন্ড অফ ড্যান্সার, হি ইজ এ ওয়ান কাইন্ড অফ মিউজিশিয়ান, হি ইজ এ ওয়ান কাইন্ড অফ artist man, he is a one kind of music man, he is a one kind of literary person, he is a one kind of poet, he is a one kind of singer, he is a one kind of dancer. অর্থাৎ তার বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে শিক্ষকতা প্রফেশনে, তাহলেই ক্লাসটি প্রাণবন্ত হয়, ছাত্রছাত্রীরা সুন্দরভাবে ক্লাসটি উপভোগ করে থাকে। তা না হলে এই 15-20টি যদি গুণ না থাকে, তার মধ্যে সে কিন্তু একজন ভালো সফল শিক্ষক হতে পারে না। তাই তোমরাও তোমাদের টিচারদের মধ্যে, কলেজের টিচারদের মধ্যে যার ক্লাস ভালো লাগে, সকল দিক ভালো লাগে, তাকে তোমরা একজন জীবনের নায়ক এবং আদর্শ টিচার হিসেবে গ্রহণ করতে পারো। তাকে নিয়ে অনুপ্রেরণার জেগে যে আমি অমুক ছাড়ের মতো হব, এগিয়ে যাও, তাহলেই সফলতা চলে আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই বোনেরা, যে মানুষের কনভিন্সিং পাওয়ারটা হচ্ছে অনেক বেশি বড় একটি মোটিভেশন। আমি আলোচনা করব এখন বাংলাদেশ এই বদ্বীপের সৃষ্টি কীভাবে হয়েছে। প্রিয় শিক্ষার্থী, ভাই ও বোনেরা, তোমরা কি বলতে পারবে? আসলে অনেকেই সঠিকভাবে বলতে পারবে না, তাহলে শুনে নাও আমার থেকে। বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই গঠন হয়েছে নদী চর জেগে। যেমন গঙ্গা ভাগীরথী থেকে সৃষ্টি হয়েছে পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র বয়ে নেমে আসা পলিমাটি দ্বারা। যেমন সাগর গিয়ে তৈরি হয় গোপালগঞ্জের কোটালীপাড়া, এটি জেগে উঠেছে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে।
শুধু কোটালীপাড়া নয়, সমগ্র বাংলাদেশ তৈরি হয়েছে শস্য নদীর ভাঙাগড়ার খেলায় বা সয়েল ফর্মিংয়ের মাধ্যমে। তাই বিজ্ঞানীদের ধারণা, মালদ্বীপের মতো ফারাক্কার বাঁধ ছেড়ে দিলে বাংলাদেশও তলিয়ে যাবে, কারণ আমাদের দেশে মাত্র 17% বনভূমি, যা গ্রিন হাউস ইফেক্টের জন্যই দায়ী। তাই প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, আসুন গাছ লাগান, দেশ বাঁচান, এই স্লোগানের সাথে আমরা আগাই। আমাদের দেশে 17% গাছকে উন্নতি করার জন্য সরকারের নিয়ম অনুযায়ী 25% গাছে উন্নতি করতে হবে। তাহলেই আমরা ন্যাচারাল ডিজাস্টার, সুনামি, আইলা, লাইলা, বিভিন্ন ধরনের নার্গিস থেকে আমরা বেঁচে যাব। আসুন আমরা গাছ লাগাই, দেশ বাঁচাই এবং নিজে বাঁচি। তো সুপ্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই বোনেরা, আমরা কেন দিন দিন রোগগ্রস্ত হয়ে পড়ছি? এটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে দিন দিন আমাদের চর্মরোগ হচ্ছে, ক্যান্সার হচ্ছে, বিভিন্ন ধরনের চোখে ঝাপসা দেখতেছি, ব্লাড ভিশন হচ্ছে, মরু অঞ্চলের ভেড়াগুলো অন্ধ হয়ে যাচ্ছে, মানুষগুলো অন্ধ হয়ে যাচ্ছে। এর একমাত্র কারণ সূর্য থেকে যে আলট্রা ভায়োলেট রে আসে, অতি বেগুনি রশ্মি, যেটা যে আমাদের উপরে যে ওজনের স্তর রয়েছে, ওজন লেয়ার, সেটাকে ফুটো করে ফেলে, আর সেটা হচ্ছে O3। সেটাকে রক্ষা করার জন্যই এই সবুজ বনায়নের কথা বারবার পত্র পত্রিকা, টেলিভিশনে, সরকার থেকে বলা হচ্ছে। আসুন আমরা এগিয়ে আসি সঠিক বনায়নে। এবার আলোচনা করব, সুপ্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই বোনেরা, ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য কী? যে কোনো দেশের একটা ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য থাকে, তা নিয়ে এখন আলোচনা হবে। ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিক থেকে বাংলাদেশ প্রধানত 3 ভাগে ভাগ করেছেন। এটা হচ্ছে অ্যানথ্রোপোলজিস্ট, ভূতত্ত্ববিদ, ইতিহাসবিদ এবং ভূবিজ্ঞানীদের মধ্যে। নাম্বার ওয়ান হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। যেই টারশিয়ারি যুগের পাহাড় নিয়ে আমি কথা বলেছিলাম, এই টারশিয়ারি যুগের পাহাড়সমূহের মধ্যে রয়েছে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বের পর্বতমালা। দেশের মোট 12% এলাকা এটি নিয়ে বিস্তৃত। এই যুগেই হিমালয় পর্বত ও অন্যান্য বরেন্দ্র অঞ্চলের পাহাড়সমূহ সৃষ্টি হয়। এরপরে রয়েছে 2 প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। এই হচ্ছে সেই প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। সেখানে রয়েছে বাংলাদেশের মোট ভূখণ্ডের প্রায় 80% এই এলাকা নিয়ে উচ্চ সমভূমি ও অঞ্চল গঠিত। মোট মাটি, এটা মোটামুটি পলিমাটি দ্বারা গঠিত। মোট 25,000 বছর পূর্বে এই যুগের সমাধি হয়, যেটা বরফ গলিত পানির মধ্য দিয়ে প্রায় 10 মিটার থেকে 18 মিটার উঁচু ভূমি তৈরি হয়। আর এখান থেকে বের হয় ক বরেন্দ্রভূমি, খ বরেন্দ্রভূমি, যেটা খ মধুপুর, ভাওয়ালগড়, ঘ লালমাই পাহাড়সমূহ। সামনে বিস্তারিত এ নিয়ে আলোচনা করতেছি। এরপরে রয়েছে বিস্তৃত পলিমাটির সমতল ভূমি, সাম্প্রতিক কালের প্লাবন ভূমি, যেটা এই হচ্ছে আপনার বিস্তৃত পলিমাটির সমতল ভূমি বা প্লাবন ভূমি। এই প্রত্যেকটি শ্রেণীবিন্যাস নিয়ে সামনে আলোচনা করতেছি। সুপ্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, তো এই বদ্বীপ এর 80% জমিন বা মাটি এই অঞ্চলের অন্তর্ভুক্ত। প্রায় 1,24,000 থেকে 1,24,266 বর্গ কিলোমিটার এর আয়তন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9 কিলোমিটার উঁচু। যেটা নাম্বার 1। পশ্চিমে হচ্ছে বদ্বীপ, যেটা কুষ্টিয়া জেলা অবস্থিত। পূর্বে হচ্ছে বদ্বীপ, যেটা বরিশাল জেলা অবস্থিত। এরপরে বদ্বীপ মোহনা, যেই বদ্বীপ মোহনা হচ্ছে সুন্দরবন, যা বাংলাদেশের ফুসফুস বা লাস নামে খ্যাত। এই অঞ্চলটিতে প্রচুর পলিমাটির জন্য প্রচুর ফসল হয়। বিশেষজ্ঞদের ধারণা, যদি বনদস্যু, জলদস্যু, ভূমিদস্যু কর্তৃক এই বনভূমি এভাবে উজাড় হতে থাকে, সুন্দরবনের যে গরান কাঠ, ভালো ভালো যে কাঠ যদি উজাড় হতে থাকে, তাহলে সঠিক বনায়ন না হওয়ার কারণে
সঠিক বনায়ন না হওয়ার কারণে বাংলাদেশ এক পর্যায়ে চরমভাবে বন্যা, বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজাস্টারে আক্রান্ত হবে। এবং সুন্দরবন উজাড় হওয়া মানে কি, মানুষের লাঞ্চে ফুসফুস হলে যে অবস্থা তৈরি হয়, সুন্দরবন উজাড় হলে বাংলাদেশের অবস্থা তাই হবে। প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, তোমরা জানো যে অগ্নিঝরা উত্তাল মাসেই 15ই আগস্ট ছিল এক কালো অধ্যায়। যে কালো অধ্যায় বিপদগামী যে সেনা সদস্যদের মাধ্যমে মেজর ডালিমের নেতৃত্বে আমাদের বাংলার প্রাণপুরুষ, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শহীদ হন, তার রুহে মাগফিরাত কামনা করছি, স্মরণ করছি এই ক্লাসের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই বোনেরা, উই লিভ ইন এজ অফ সায়েন্স। আমরা এখন বিজ্ঞানের যুগে বসবাস করি, তাই তথ্যসূত্র নিয়ে কথা বলতে হবে। তথ্যসূত্রের বাইরে যদি আমরা কোনো কথা বলি, সেই কথা মিডিয়া নেবে না, ছাত্রছাত্রীরা গ্রহণ করবে না। কখনোই হ্যালুসিনেশনে বা অলিকভাবে কল্পনাপ্রসূত হয়ে ছাত্রছাত্রীদেরকে কোনো তথ্য দেওয়া যাবে না, যে তথ্যের ভিত্তিতে তারা বিভ্রান্ত হয়। তাই শতভাগ নিশ্চিত হয়েই যে কোনো প্রশ্নে লেকচার দেওয়া উচিত। তাই আমি চেষ্টা করেছি সেভাবে তোমাদেরকে সেইটুকু দেওয়ার জন্য। এবার আসি দক্ষিণ পূর্বের পার্বত্য অঞ্চল নিয়ে একটু কথা বলি। দক্ষিণ পূর্ব পর্বত যে অঞ্চলগুলা, সে নিয়ে আমি একটু এখন একটা গ্ল্যান্সের দিকে চলে যাব। সেটা হচ্ছে এদের গড় উচ্চতা 610 মিটার, সর্বোচ্চ পাহাড় হচ্ছে তাজিংডং বা বিজয়, উচ্চতা হচ্ছে 1231 মিটার। দ্বিতীয় হচ্ছে কাউকারডং 1230 মিটার। এরপরে রয়েছে খ, উত্তর ও উত্তর পূর্বের পাহাড়সমূহ। উত্তর ও উত্তর পূর্বের পাহাড়সমূহ এখানে দেওয়া হয়েছে, তা নিয়ে আলোচনা করতেছি। সেটা হচ্ছে ময়মনসিংহ জেলা ও নেত্রকোনা জেলা, উত্তরাংশ সিলেট জেলার পাহাড়গুলো নিয়ে এই অঞ্চল গঠিত, যেটার উচ্চতা 244 মিটার। এই পাহাড়গুলোর উচ্চতা, এই অঞ্চলের উচ্চতা গড়ে 30 থেকে 90 মিটার, যেগুলোকে টিলা ধরা হয়। অর্থাৎ এই উচ্চতার মধ্যে যেগুলা, অর্থাৎ 30 থেকে 90 মিটার উচ্চতার মধ্যে সেগুলাকে টিলা হিসেবে ধরা হয় ভূতত্ত্ববিদদের মধ্যে। বরেন্দ্রভূমির ক্যারেক্টার বা ক্রাইটেরিয়া নিয়ে একটু আলোচনা করছি। সেটা হচ্ছে বরেন্দ্রভূমি আমাদের কোথায় কোথায় অবস্থিত, সেই নিয়ে একটু আলোচনা করতেছি। এখানে বরেন্দ্রভূমিরও উল্লেখ রয়েছে। সেটা হচ্ছে দিনাজপুর, রাজশাহী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট ও রংপুরের কিছু অংশ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত। আয়তন প্রায় 3400 বর্গ মাইল, উচ্চতা 6 থেকে 12 মিটার পর্যন্ত। এ অঞ্চলের উর্বর শক্তি কম এবং পানিতে আয়োডিনের পরিমাণ বেশি, অর্থাৎ পানিতে 0.5% যদি থাকে আয়োডিন, তাহলে এটা একটা খাওয়া যাবে, এর বেশি বা কম হলে খাওয়া যাবে না। এতে মানুষ আর্সেনিক আক্রান্ত হয়, তাই এই অঞ্চলের মানুষ একটু সহজ সরল প্রকৃতি হয়ে থাকে। তো এই অঞ্চলের অন্তর্ভুক্ত ময়মনসিংহ বা রংপুর, এই এলাকা দিয়ে এই অঞ্চল ধরা হয়েছে। এবার আসেন মধুপুর, ভাওয়ালগড়। মধুপুর, ভাওয়ালগড় নিয়ে এখন আলোচনা হবে। এই মধুপুর, ভাওয়ালগড়ের যে ক্যারেক্টার, সেটা নিয়ে কথা হচ্ছে। প্রাচীন ব্রহ্মপুত্র নদ হতে বুড়িগঙ্গা নদী পর্যন্ত বিস্তৃত, উচ্চতা 200 ফুট। এটি মূলত ভাওয়ালগড় নামে পরিচিত। আয়তন 16,000 বর্গ মাইল, যেটা ময়মনসিংহ, জয়দেবপুর, শ্রীপুর এবং কালিয়াকৈর সহ এই অঞ্চলে আপনারা জানেন যে একটি স্যাটেলাইটও রয়েছে বাংলাদেশের, যেটা তালিবাবাদেও রয়েছে এই ধরনের স্যাটেলাইট। তো সুপ্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই বোনেরা, একই ক্লাস সবাই করে, একই প্রশ্নের উত্তর সবাই লেখে, কিন্তু বিজয়ীরা একটু ভিন্নভাবে, ভিন্ন আঙ্গিকে, ভিন্ন স্বাদে লেখে। সেই জন্যই তারা লেটার মার্কস পায় বা গোল্ডেন এ প্লাস পায়। সেদিকে তোমরা লক্ষ্য রাখবা, প্রশ্নের তথ্যসূত্র সেভাবে তোমরা কালেকশন করবা। তো সুপ্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই বোনেরা, আমাদের ক্লাস প্রায় শেষের পর্যায়ে। অ্যাটেনশন প্লিজ, একটু ভালোভাবে তোমরা শুনে নাও। এবার আমি আলোচনা করব লালমাই পাহাড় নিয়ে। লালমাই পাহাড়, এর ক্যারেক্টার কি, এই বৈশিষ্ট্য কি, ফিচার্স কি, সেটা নিয়ে একটু আলোচনা করব। এটি কুমিল্লার লালমাই থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত। এর আয়তন প্রায় 34 বর্গ কিলোমিটার। এর পাহাড়ের গড় উচ্চতা হচ্ছে 21 মিটার। এর মাটি লালচে, নুড়ি, বালি এবং কংক্রিট।
অনেকটা পাকিস্তানি মুলতানি মাটির মতো, যা বর্তমানে মধুপুর এবং এই মধুপুরের কিছু পাহাড়ে পাওয়া যায়, যেটাকে বিউটিশিয়ানরা রিসার্চ করে দেখেছেন এটার মধ্যে ডিটারজেন্ট বা সাবানের মতো এক ধরনের উপাদান রয়েছে। তাই তারা বিউটি পার্লারে ফেস ওয়াশ হিসাবেও মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তারা ইউজ করে থাকে, যেটা পাকিস্তানের মুলতান শহরে মুলতানি মাটি হিসাবে পাওয়া যায়, সাবান আকারে এটা পাওয়া যায়। তো এই অনেকে আপনারা এখান থেকে ইচ্ছা করলে গিয়ে মাটি নিয়ে আপনার রূপচর্চার কাজে ইউজ করতে পারেন, এটা সায়েন্টিফিক দ্বারা প্রমাণিত। তাই এই রূপের বাংলার রূপের মাটি নিয়ে কবি জসিমউদ্দিন বলেছেন যে বাংলার মাটি আমার মায়ের মতো। সর্বশেষ আমরা আলোচনার বেলা ডুবির আগে একটু কথা বলতে চাই। ডিয়ার লিসেনার, সকল শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনেরা, সকল প্রকার কাছে কিংবা দূরে যে ভিউয়ার্স রয়েছেন, তাদের এই প্যান্ডামিক কোভিড-19 মধ্যে সুস্থতা কামনা করে আমি আপনাদের সম্মুখে এই প্রশ্নের অবতারণা টানছি। যে অবতারণা হচ্ছে উপসংহার, আল হাসিল, আল মিম, আল নেহায়া, আল বেদায়া, শেষ কথা। আলোচনার বেলাডুবিতে অন্তিম পর্যায়ে এসে একথা বলবো যে কবি রবি ঠাকুরের ভাষায় মাই বাংলা ও বেগল, আই লাভ ইউ। কি শোভা কি ছায়া গো, বাংলার ভূপ্রকৃতি কি মায়া গো। যদি লক্ষ্য থাকে জ্ঞান পিপাসুদের অটুট, বিশ্বাস সীমাহীন, হবেই হবে বিজয়, হবে নিশ্চয়। থ্যাংক ইউ এভরিবডি। দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।